আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায়, আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah. রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। এখন বলতে পারেন যে যখন এখানে ঢুকে আসছে তখন তো রোহিঙ্গার সাথে এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, এটা কখনো না। কারণ রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। যখন এই রোহিঙ্গারা তার নিজ দেশে জেনোসাইডের শিকার হচ্ছে, তখন তারা জীবনের ঝুঁকি নিয়েই বাংলাদেশের বর্ডার ক্রস করে যখন আসে, তাদেরকে তখন বাংলাদেশের জনগণ যখন আশ্রয় দেওয়ার জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়, পাবলিক ওপিনিয়ন যখন আমরা মিডিয়াতে দেখি, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ফলে এইটা কখনোই আন্তর্জাতিক কোনো ইস্যু আমাদের সাথে মিয়ানমারের না, এই ইস্যুটা হলো মানবাধিকারের ইস্যু, হিউম্যান রাইটস দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। সুতরাং মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। তো সেখান থেকে আমরা বলছি, আমরা রোহিঙ্গা ইস্যুটাকে ন্যাশনাল ইউনিটের জায়গায় যদি আমরা নিতে পারি, তার অন্যতম একটা ফলপ্রসূ পদক্ষেপ হিসাবে চিন্তা করতে পারি। আমাদের কাছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু, এবং সেইটা রক্ষা করতে যে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। একই সাথে আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই না আসে। অ্যাট দি সেম টাইম ওখানকার ক্রমবর্ধমান ফৌজদারি প্রবণতা, অপরাধের প্রবণতা, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে। সব দিক বিবেচনা করে আমরা বিশ্বাস রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের পিছনে আপনারা আপনাদের জায়গা থেকে সোশ্যাল প্রেসার গ্রুপ হিসাবে কিংবা আমাদের ওয়াচডগ হিসাবে আপনারা ভূমিকা রাখবেন, যাতে জাতীয় কনসেনসাস। 10 জনকে মাননীয় হাইকোর্ট বিভাগ বেকসুর খালাস দিয়েছেন, 4 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন, আর 2 জনকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ বলেছেন, মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। এই যে নির্বিচারে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। যদি না কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকে, এইভাবে নির্বিচারে ফাঁসি দিলে তার কি এফেক্ট হয়, এটি আমাদের হাইকোর্ট ডিভিশন আজকে বলেছেন। আমার আসামি ছিল 3 জন, একজন ছিল মনি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আমরা একটি বড় আর্গুমেন্ট করেছিলাম, যে আর্গুমেন্টের জবাব রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই। ওই প্রেমিসেসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। 6 বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। একটা প্রেমিসেসে যদি সিসিটিভি ক্যামেরা থাকে,
এই ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। কিন্তু একটা রহস্য থেকে গেল যে 4টা 3 তলার উপরে যে সাইকেল সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না, একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছিলাম যে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছে, এই ডাইং ডিক্লারেশনে একটা অডিও এবং ভিডিও আছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম যে হাইকোর্ট বিভাগে এই অডিও ভিডিওটি শোনানো হোক। এই ভিডিওটি আমরা দেখি এখানে প্রজেক্টরে আসলে তিনি কি বলেছেন আর কি বলেন নাই। কারণ মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি বলেছেন 4 জন বোরকা পরা মেয়ের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। কিন্তু আজকে দেখবেন সাজা হয়েছে জুবায়ের, সেও পুরুষ, সাজা হয়েছে জাবিদ, সেও পুরুষ, সাজা হয়েছে শামীম, সাজা হোসেন শামীম, সেও পুরুষ। কিন্তু মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছিলেন যে 4 জন মেয়ে, কিন্তু 4 জন মেয়ের ভিতরে 1 জন মহিলার মাত্র সাজা হয়েছে পপি, বাকি 3 জন তো পুরুষ। সুতরাং যে ডাইং ডিক্লারেশন তিনি দিয়েছিলেন সেই ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা, তাহলে আর 1 জন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট। আমরা আশা করি আমার যে আসামি আরেকজন আছেন জুবায়ের, সাইফুর রহমান জুবায়ের, তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে বাকি ন্যায় বিচার পাবো। না, মিডিয়া ট্রায়ালের ব্যাপারে কোনো অবজারভেশন দেয় নাই, কিন্তু আমি আগে থেকেই বলেছি, এখনো বলছি, যদি অতিমাত্রায় কোনো ক্রিমিনাল কেসের মিডিয়া ট্রায়াল হয় তাহলে অনেক সময় নিম্ন আদালতের বিচারকদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ হোয়াট ইজ মিডিয়া ট্রায়াল। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখেন না, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। আর যে বাকি 6 জন নিয়েছে তার মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এবং তাও বলেছেন হাইকোর্ট বিভাগ যে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতের বিচারিক ক্ষমতাকে কেড়ে নিয়েছেন। এর মানে কি, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন দিয়েছেন ডাইং ডিক্লারেশন সম্পর্কে, আমি আর্গুমেন্ট রেখেছিলাম ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরকা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ, বাকি 1 জন কোথায় গেল? যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে তারা এই বোরকাকে করবরেট করে নাই। সেই কারণে আজকে মনিকে, কামরুন নাহার মনিকে খালাস দিয়েছেন। কামরুন নাহার মনি হলে বোরকা কেনার দায়িত্বে ছিলেন বলে এলিগেশন। কামরুন নাহার মনি যদি খালাস পেয়ে থাকে তাহলে বোরকা আসলো কোথা থেকে? এই বোরকা কোথা থেকে বাই করা হলো? কামরুন নাহার মনির দায়িত্ব হলো বোরকা কেনার। দেখা গেছে যেদিন কনস্পিরেসি হওয়ার কথা তার 2 দিন আগে বোরকা হয়ে গেছে। এই বোরকার যে সব থেকে কেনা হয়েছে তাদেরকে এখানে সাক্ষী করা হয়েছে, তারা কামরুন নাহার মনিকে চিনেই নেই। যদি না চিনে থাকে এই জন্য কামরুন নাহার মনিকে এখান থেকে খালাস দেওয়া হয়েছে। তাই যদি দেওয়া হয় তাহলে বোরকার অস্তিত্ব কোথা থেকে আসলো? কামরুন নাহার মনি ছাড়া আর তো কেউ বোরকা নিয়ে আসে নাই। তাহলে পুরুষ মেয়ে কি করে পুরুষ হলো, নারী কি করে পুরুষ হলো? এই রহস্যগুলো আশা করি আমরা পরবর্তী আদালতে উন্মোচিত হবে। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায় তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে? 5ই আগস্ট যে এই প্রেস ব্রিফিংটি হয়েছে দিল্লিতে, এটা আমরা মনে করি না এটা কেবল আওয়ামী লীগের প্রেস ব্রিফিং। এটা আসলে দিল্লির ভাষ্য। ভারত সরকার বাংলাদেশকে কি বলতে চায় এটাই বলা হয়েছে। কারণ ভারত সরকারের বা দিল্লির সহযোগিতা ছাড়া, মদত ছাড়া এটা প্রেস ব্রিফিং সম্ভব হতো না। আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দিবে না দিল্লি, শেখ হাসিনাকেও সেখানে রাখবে না, ওসমান হাদির খুনিদেরকে ফেরত দেওয়া হবে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই নিশ্চয়তা পেলেই ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব। সরকার প্রধান ভারত সফর নিয়ে এক ধরনের দ্বিধান্বিত, তারা যাবে কি যাবে না তারা বুঝতে পারছে না। কিন্তু সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল। তারা যেহেতু সবার আগে বাংলাদেশ বলেছে, শেখ হাসিনার যে বিচার, সেই বিচারের রায় কার্যকর এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করেই ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কীভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি এই সরকারের পক্ষ থেকে। 5ই আগস্ট যে এই প্রেস ব্রিফিংটি হয়েছে দিল্লিতে, এই প্রেস ব্রিফিং এটা আমরা মনে করি না এটা কেবল আওয়ামী লীগের প্রেস ব্রিফিং। এটা আসলে দিল্লির ভাষ্য। ভারত সরকার বাংলাদেশকে কি বলতে চায় এটাই বলা হয়েছে। কারণ ভারত সরকারের বা দিল্লির সহযোগিতা ছাড়া, মদত ছাড়া এটা প্রেস ব্রিফিং সম্ভব হতো না।
ফলে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া, পাশাপাশি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাখা, এটা আসলে একই সাথে সম্ভব নয়। আমরা মনে করি এটা সাংঘর্ষিক এবং দ্বিচারিতা। ফলে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দিবে না দিল্লি, এবং শেখ হাসিনাকেও সেখানে রাখবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, ভারত সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই নিশ্চয়তা পেলেই ওসমান হাদির খুনিদেরকে ফেরত দেওয়া হবে, এবং আমাদের যে বিগত 15 বছরে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। এবছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, আমরা যাতে আমাদের পানির ন্যায্য হিস্সা পাই, কুশিন যাতে সীমান্তে না হয়, সীমান্ত হত্যা যাতে বন্ধ হয়, ইত্যাদির ভিত্তিতে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে, বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে? ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান হিসেবে না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে, এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বর জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, এটাই মেসেজ যাবে।